উর্মির বিয়ের শাড়ির রং সাদা। বরপক্ষ কনের জন্য সাদা শাড়ি দেওয়াতে সকলে চটে গিয়েছেন। মগের মুল্লুক নাকি, বিয়ের শাড়ি হবে লাল নীল কত শত গাঢ় রং, সেটা তো দেওয়া হয়নি, বরং সাদা রঙের মলিন এক শাড়ি পাঠিয়ে দিয়েছে। সকলে বেশ তিক্ত। তবে বিয়ের কনের মুখে রাউবদিনী ধীর হস্তে ফোন তুলে, ফোনের ভাঙা স্ক্রিন আজ সকালেই ভেঙেছে। একটা মেসেজ দেখা যাচ্ছে। মেসেজটা কার সেটা জানে উর্মি। ভগ্ন হৃদয়ের তাজা সব দীর্ঘশ্বাস লুকিয়ে বসে থাকে। এ জীবনের দৈর্ঘ্য এত বিশাল না হলেও তো পারত। পুরুষতান্ত্রিক সমাজে সমঝোতা বলে যে শব্দ রয়েছে তাকে ঠিকঠাক বর্ণনা করলে দেখা যাবে যে নারীর সমর্পণ। এই তো দুদিন আগেই বরের বাড়ি থেকে লাথি মেরে বের করা হলো মেঘনাকে। পেটে 4 মাসের সন্তান। মেঘনার দোষ হচ্ছে দিন রাত না খেয়ে স্বামী সেবা করা, এটাই তার দোষ। এটাকে ইতিবাচকভাবে না দেখে যদি ভাবনাকে পরিবর্তন করে নেতিবাচক দৃষ্টিকোণে ফেলা হতো তাহলে হয়তো তাকে এমন পরিস্থিতির মধ্যে যেতে হতো না। যেদিন স্বামী প্রথম গায়ে হাত তুলেছিল সেদিন সমঝোতার নাম ডুবিয়ে পাল্টাঘাত করে আসলে আজ পেটের সন্তানটা বেঁচে যেত। ও হ্যাঁ, আজও বেঁচে আছে, সেটা শুধুমাত্রই উর্মির দয়া কিংবা মায়াতে। মাত্র অনার্স শেষ করলো, চাকরির টেনশনটা মাথায় ছিল না এখন। তবে এই সময়টায় দাঁড়িয়ে টেনশনটা এসেছে পুরো ডাক ঢোল পিটিয়ে। হাতে ফাইল নিয়ে এদিক সেদিক ঘুরতে হয়। চাকরি না পেলে বোনের পেটের বাচ্চাটার দায়িত্ব নিবে কে? উর্মি ঘামছে। এই বুঝি ইন্টারভিউ সেশনে তার নাম কল করা হলো। বুকের ভেতর ধিম ধিম শব্দ হয়। উর্মি বসা থেকে উঠতে গিয়ে দেখে পায়ের স্লিপারের এক কোণ ছিঁড়ে। কোনো মতে টেনে টুনে ইন্টারভিউ রুমে প্রবেশ করলো। গত কয়েকদিনই এত ইন্টারভিউ দিয়েছে যে উর্মি এখন ইন্টারভিউকে ওই ম্যাথ এক্সামের সব থেকে সহযোগের মতো ভাবে। যা পারে ঠিক, তবে ফলাফল কেমন করে যেন শূন্য হয়ে যায়। কালের বিবর্তন কিংবা পরিমার্জন বোধহয় আজকাল ওই যোগ বিয়োগকেও স্পর্শ করেছে। এগিয়ে গেছে দুনিয়া। দেহে শক্তি ফুরিয়ে আসে। এক হাতে দরজাটা ঠেলে ভেতরে গিয়ে চেয়ার টেনে বসে। চোখ রাখে স্বীয় হাত বরাবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? উর্মি। পড়াশোনা কোন ক্লাস? এই ইয়ারে অনার্স শেষ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? জি। গুড। রেজাল্টও খুব ভালো। তবে কথা হচ্ছে ডিউটি করতে হবে রাত দুপুরে, দুপুর 1টা থেকে রাত 8টা অবধি কিংবা তারও বেশি। মাঝে লাঞ্চ টাইম, স্ন্যাক্স টাইম আর রেস্ট টাইম মিলিয়ে পাবেন 2 ঘন্টা। ফুল ডে শিফট হচ্ছে না। আমাদের ফরেন কান্ট্রির সাথে যত ধরনের অনলাইন সেশন থাকে সেটা রাতেই করতে হয়। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার মিটিংয়ে শুরুতে না থাকলেও শেষে অবশ্যই থাকতে হবে, নতুবা নেক্সট ডের জন্য যে শিডিউলগুলো থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে। কোম্পানি কেনই বা আপনাকে এই পোস্ট তথা প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে? নিজের লস করে? সত্য কথা স্বীকার করতে দোষ নেই। লোকটা ঠিকই বলেছেন। তবে রাতের পরিবেশ যেমন রিস্ক, ঠিক তেমনি সামাজিক দিক থেকে নিচু। উর্মি ভাবল এই সমাজে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। কেউ একবেলা 2 মুঠো ভাত দিবে না। উর্মি রাজি হয়ে গেল এবং তাকে জানানো হলো 1 ঘন্টার জন্য ওয়েটিং জোনে বসে থাকতে, পরে ডেকে নেওয়া হবে। উর্মি উঠে চলে এলো। যাওয়ার পূর্বে ঠোঁটের অগ্রভাব তুলিয়ে বলল ধন্যবাদ। খিদেতে পেটের নাজেহাল। পেট বাবাজি যে এতটা সময় যাবৎ শান্ত আছেন, এটাই উর্মির 7 পুরুষের ভাগ্য। সেই ভোর 5টায় নামাজ শেষ করে 1 মুঠো মুড়ির সাথে টেলটেলে দুধের চা পান করেছে। এখন প্রায় বিকেল গড়াতে চলল। মাঝে সময়টুকুতে শুধুই 1 বোতল পানি শেষ করেছি। 3-3টে জায়গায় ইন্টারভিউ দিল। লোকাল বাসে চড়ে আজ যেন পিঠ ঠেকে গেছে একদম। ঘামের দুর্গন্ধ এখন অবধি নাকের মাঝে আধিপত্য চালায়। সেশন শেষ করে আধা ঘন্টা বসলো। তারপর আশেপাশে খুঁজে একটা টঙের দোকান থেকে রুটি কলা কিনে চিবুতে লাগলো। যাক, অল্প দামে পেটের বুদ্ধি সেরেছে। তবে 1 ঘন্টা পরেই উর্মিকে আবার ডাকা হলো। হাতে তখনও কলার অর্ধেক অংশ। ঝটপট মুখে পড়ে মিটিং রুমে এলো। ভয়ে অন্তরে বাকবাকম পায়রা চলে। কম্পমান কণ্ঠের রেসটা ধরে জিজ্ঞাসা করে, আমার কি চাকরিটা হয়েছে স্যার? কনগ্রাচুলেশনস উর্মি, আপনি এ প্রজেক্টের ম্যানেজার হিসেবে সিলেক্ট হয়েছেন। বিস্ফোরণ ঘটে যায় উর্মির দেহে। কাঁপতে থাকে কচি পাতার মতো। সৌমেন হাসি মুখে একটা পেপার এগিয়ে দেয়, যাতে উর্মির নিয়োগ হওয়ার সমস্ত ডিটেলস স্পষ্ট করে লেখা আছে। 3 মাসের কাজ দেখে তবে চাকরি কনফার্ম হবে। উর্মি খুশির কারণে আত্মহারা হয়ে পড়ে। অপেক্ষা করার সময় মনে হয়েছিল বাকি চাকরিগুলোর মতো এটাতেও ফলাফল আসবে শূন্য। তবে সৃষ্টিকর্তা তেমনটা চাননি। মিষ্টির প্যাকেট ধরে মেঘনা বলল, কিসের মিষ্টি? আমার চাকরিটা হয়ে গেছে রে আপা। চাকরি হয়ে গেছে? হ্যাঁ, জানিস আপা, বেতন দিবে 22,000 টাকা। মাস্টার্স কমপ্লিট করতে পারবো এবার। কি যে ভালো লাগছে। ইস,
আমার জন্য তোর কত কষ্ট। যদি আমি অনার্স কমপ্লিট করতাম তাহলে ঠিক নিজের পেট নিজেই চালাতে পারতাম। আমার সন্তানটাও। মুড নষ্ট করিস না প্লিজ, আমি তো আছি তাই না? আর তোকে অনেকবার বলেছি আমি, আপা প্লিজ অন্তত পক্ষে অনার্সটা শেষ কর, মাত্র কিছু মাসের বিষয়। তখন তুই দুলাভাইয়ের প্রেমে এতই হাবুডুবু খাচ্ছিস যে আমার কথা আমলেই নিলি না। উর্মি দেখল মেঘনা মাথা নত করে কাঁদছে। বেশ খারাপ লাগলো, একটু বেশি বলে ফেললো বোধ হয়। এ আপা দেখ আমার দিকে। আমি খুব সরি রে বোন, আমার আর আমার সন্তানের জন্য তোকে কত কথা শুনতে হলো। চুপ কর আপা। আর কে কথা শুনিয়েছে বল? এরা তো আমার ঘরের লোক তাই না? বড় ভাইয়াকে আমি সম্মান করি, নাহলে খুব করে দিতাম ঝামা ঘষে দিতে। তুই দেখ, বড় ভাবি যখন সন্তান জন্ম দিল তখন ভাইয়া বেকার। বাচ্চার ফিটার থেকে শুরু করে সাবান লোশন সমস্তটা তো আব্বাই দিয়েছে। তাহলে? শুকনো হাসি মেঘনা। বলতে ইচ্ছে করে ভাইয়া তো বংশের বাতি নিয়ে এসেছে, আর আমার সন্তান তো অন্য ধ্বংস করবে। পরদিন বিকেলে আসর জমেছে। উর্মি মেঘনাকে ডেকে পাশে বসালো। সত্যি বলতে পরিবারের মনোমালিন্য ভালো লাগে না তার, একটু সুখ শান্তিতে বাঁচতে চায়। তাছাড়া চাকরি পাওয়ার খবরটা বড় ভাবির কানেও গিয়েছে। আপাতত তিনি মুখ খুলবেন না, বরং চেষ্টা চালাবে উর্মির সেবা করার। এতে করে উর্মির মন যে আইসক্রিম হয়ে গলবে। তখন তার ছেলের জন্য মাসে মাসে যে 2000 টাকা করে সঞ্চয় করত সেটার কথা বলবে। এখন টানাটানি চলছে, কয়েক মাস হলো সঞ্চয় করতে পারছে না। যদি এই যাত্রায় 1010 টাকা হাতানো যায় উর্মির থেকে। উর্মির সামনে মুড়ি আর ভাজা ডাল তুলে দিল। উর্মি বলল, বাড়িতে না ডাল নেই? তোর ভাইয়াকে দিয়ে আনালাম আজ। সকাল থেকে তো শুনছি কি যেন গান বাজনার আসর করবি। ও খুব ভালো করেছ, বসো তুমিও। উর্মির পাশে বসলো জ্যোৎস্না, পাশে বসলো ছোট ভাবি তুলি। বয়সে উর্মির থেকে ঢের বড়, তবে ভাব দেখায় অষ্টাদশীর মতো। গত বছরের শেষ সপ্তাহে বিয়ের বয়স হয়েছে 4 বছর। এখনও নাকি তার সন্তান ধারণ করার উপযুক্ত গঠন হয়নি। উর্মি তখনই প্রতিবাদ করে বলে, হবে কেমনে? আমার চাঁদের মতো ভাইটার গলায় ঝুলে পড়েই তোমার কাম সারা। বিয়ের পর এক রাত্রিও বাপের বাড়ি থাকো নাই, স্বামীরে তো আঁচলের তলায় বেঁধে রাখো, তারপরও বলো বাচ্চা নেওয়ার বয়স হয় নেই। এসব কথা উর্মি মনে মনে স্মরণ করে, মুখ ফুটে আসে না। পাছে যদি ভাইয়া কষ্ট পায়? এমন তো না ভাইয়া ভাবির সুখ দেখতে পারে না সে। শুধুমাত্র তুলির করা কিছু বদ আচরণ তার গায়ে লাগে, এর পেছনেও কারণ রয়েছে। তুলি প্রায়শই বড় ভাবির বদনাম করে পাশের বাড়ির সুলেখা ফুপুর কাছে। ভদ্রমহিলা হচ্ছে আবার আরেক দোষ, স্বামীর বাড়িতে ভালো লাগে না। মাসের 29 দিনে বাপের বাড়ি পড়ে থাকে। অঢেল সম্পত্তির মালিক হওয়ার দরুন 2টা কথা শোনানোর লোক নেই। অথচ এই মহিলার মুখেই শোনা যায় পুরো মহল্লার কোন মেয়ে কতদিন ধরে বাপের বাড়ির অন্ন ধ্বংস করছে। আসো শুরু হয়েছে। তুলি একটু মন খারাপের মতো করে বলল, আহা গো, আমার স্বামী থাকলে কতই না ভালো হতো। ভাইয়া কই গেছে ভাবি? তুলি নিঃশ্বাস ছাড়ে, যেন কত কাজের পর এইমাত্র ফুসরত পেয়েছে। তুলি উত্তর না দেওয়াতে মনে মনে চরম ভাষায় গালি দিয়েও দিল না উর্মি। মেঘটার মুখটা কালো মেঘে ছেয়ে গেছে। উর্মি একটু নিচু সুরে বলল, ভাইয়ার অফিস থেকে 2 দিনের জন্য চিটাগাং ট্যুরে গেছে। ও কবে যে আসবে ভালো লাগে না আর। তুলি আসর ছেড়ে উঠে গেল। উর্মি ঠোঁটটা উল্টিয়ে তাকালো। মেঘনা আর বড় ভাবিকে নিয়ে টুকটাক কথা চলল। রাতের খাবারের ঠিক আগের মুহূর্তে সৌমেনের কল। ঝটপট কল রিসিভ করে। হ্যাঁ স্যার। উর্মি শোনো, আমাদের আর্জেন্ট মিটিং পড়ে গেছে, তোমাকে আসতে হবে। কিন্তু স্যার আমার জয়েনিং ডেট তো আগামীকাল, তাছাড়া এখন সন্ধ্যা 7টার উপরে বাজে। কোম্পানির জন্য স্যাক্রিফাইস করতেই হবে, ইটস আর্জেন্টস। আদারওয়াইজ কোম্পানির ভালো চিন্তা করতে আমি বাধ্য হব। ফোন নামিয়ে নিজ ঘরে দৌড় লাগায় উর্মি। হাতে সময় নেই, এত শত ভাবাও যাবে না। এখন ওর মস্তিষ্কে শুধু কখন অফিসে পৌঁছাবে সেই চিন্তা। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে নয় হয়েই গেল। এই ঝামেলাটা না হলে কি এমন হয়ে যেত? ছাতা মাথায় হাঁটা দেয় উর্মি। ঢেউ খেলানো এই জীবনটা গাছের পাতার মতো, সময় অসময়ে ঝরা যেন বিশেষ কোনো দায়িত্ব। 10 মিনিট হাঁটার পর রিক্সা পেল, ভাড়া 80 টাকা। অথচ বাস দিয়ে গেলে লাগতো 20 টাকা। এখন টাকার মায়া করলে হবে না, 80 টাকা ভাড়াতেই রিক্সায় উঠে পড়ল। এই তুমুল বৃষ্টিতে রিক্সার বাঁকানো হুডে মাথা তো বেঁচে গেল, তবে 2 হাঁটুতে ঠিকই পানি পড়ছে। উর্মি রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলো পলিথিন হবে কি না। মামা বলল নেই। চরম বিরক্তি নিয়ে বসে রইল উর্মি। ছাতাটা আদৌ ফুটো করে ধরল হাঁটুর বরাবর। এতে কিছুটা রক্ষা হলো। রিক্সা থেকে নেমে ভাড়া দিতেই মামা বললেন, আপা আর 20 টাকা দেন। কি বলেন মামা,
এইটুকু পথের ভাড়া তো 50 টাকা, সেখানে 80 টাকা নিলেন, এখন আরও 20 টাকা চান? লোকটা কিছু বলল না, একটা হাসি দিয়ে চুপচাপ চলে গেল। উর্মিকে দেখে ভেবেছিল খুব বড়লোক গোছের কেউ, তাই সুযোগ বুঝে 20 টাকা আরও বেশি চাইল। উর্মি হাঁ করে তাকিয়ে থেকে ছাতা খুলে। এই যুগে সবাই সুযোগ বুঝে, আর মধ্যবিত্তদের পড়তে হয় বিপাকে। সৌমিন ছুটোছুটি করছে, উর্মিকে দেখেও না দেখার ভান করে চলতে লাগলো। উর্মি বুঝলো যে জয়েনের আগে ভুল করে বসেছে। কোম্পানি নিশ্চয়ই নিজের স্বার্থ দেখবে। এমপ্লয়ার অভাব নেই যেখানে, সেখানে কেনই বা অধিক সুযোগ দেওয়া হবে উর্মিকে? ছাতা গুটিয়ে এক সাইডে রাখলো, তারপর ব্যাগ থেকে ছোট্ট একটা রুমাল বের করে হাঁটুর দিকটা মুছে ফেলল। সৌমেন একটা মেয়েকে পাঠিয়েছে, সম্ভবত তার পিয়ে। সবসময় পেছন পেছন ঘুরঘুর করতে দেখা যায়। আপনি আমার সাথে আসুন। জি উর্মি রাইট? ইয়েস ম্যাম। আপনার কাজ হচ্ছে প্রজেক্টের সকল শিডিউল তৈরি করা, তাছাড়া আরেক কিছু কাজ আছে, সেটাও জানানো হবে। আচ্ছা ম্যাম। জামা বদলে ফেলুন, বিদেশিদের মাঝে স্মার্ট দেখাতে হবে। এই যে আপনার ড্রেস কোড, 3 স্যুট পাবেন, একদিন পর পর বদলে আসবেন, আর প্রতি সপ্তাহে লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করাবেন। আচ্ছা। অগোচরে মুখ বাঁকায় উর্মি। কোন ঠেকা লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করার? উর্মির হাতের জাদুতে লন্ড্রি পাত্তা পাবে না। অফিসের কোড ড্রেস পরে নিয়ে আয়নায় তাকালো উর্মি। কেমন কেমন যেন লাগে। পোশাক যদিও শালীন, তবুও আনইজি লাগছে। চুলে বেনি করা ছিল, সেটা খুলে নিয়ে উঁচু করে ঝুঁটি বাঁধল। মন্দ লাগছে না। সৌমেনকে বেশ ব্যস্ত দেখাচ্ছে। মুখের অভিব্যক্তি বলে দেয় কতটা গুরুত্বপূর্ণ এই কাজ। হাতের সাহায্যে শব্দ করে এক একজনকে জড়ো করলো। লিসেন এভরিওয়ান, মিটিংটা আর্জেন্টভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এতে হয়তো আপনাদের সবাইকে প্যারা নিতে হলো, বাট কোম্পানির প্রফিট মানে আমাদের সবার প্রফিট। এই টাকাতে আমি যেমন খাই, আপনারাও ঠিক তেমনি। আই হোপ সবাই নিজেদের বেস্ট দিয়ে চেষ্টা করবেন, আর আমরা সফল হব। সৌমেনের কল এলো। ফোন রিসিভ করে কিছু কথা বলল, তারপরে ডাকলো ওর পিএ মাইশাকে। মাইশা হন্তদন্ত হয়ে ছুটে এলো। সৌমেন কিছু নির্দেশনা দিয়ে বলল, দ্রুত কাজ করবে। ওকে স্যার। উর্মিকে পাঠাও। উর্মি শুনেন। কাপড় দেখছিল উর্মি। ফ্যাশন হাউস মানে চোখ ধাঁধানো সব জামা কাপড়, এক একটার দাম 1000 থেকে লাখ টাকা। ইয়েস ম্যাম। বাইরে গিয়ে দাঁড়াবেন, অনেকগুলো কস্টিউম আসবে, সবগুলো চেক করে নিয়ে আসবেন। আচ্ছা। যে নিয়ে আসবেন, অর্থাৎ ডিজাইনারের নাম হচ্ছে সমীর শাহ। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। কাগজ আর কলম নিয়ে বাইরে এলো উর্মি। বৃষ্টি থেমে গেছে, তবে গাছের কচি পাতাগুলোতে এখনও পানি টপ টপ করে ঝরছে হালকা বাতাসে। মিনিট 5 পর একটা বড় গাড়ি এসে থামলো। ড্রাইভার সহ আরেকটা ছেলে বের হয়ে এলো। লম্বা দেহের রোগা পাতলা ছিমছাম চেহারা। উর্মি এগিয়ে গেল। ছেলেটা শার্টের হাতা ফোল্ড করছে। সমীর শাহ? ইয়েস। আপনি কি ওমে উর্মি? ও আচ্ছা। আপনি আসুন আমার সাথে, আমি কস্টিউমগুলো চেক করে দিই। সমীর কস্টিউম চেক করে দিল। পুরো 38টা কস্টিউম। আধা ঘন্টা লাগলো সব মিল করতে। এদিকে সময় 8:30। উর্মি একজন লোককে বলল সবগুলো কাপড় সাবধানে ভেতরে নিয়ে যেতে। সমীর চাচ্ছিল না ভেতরে যেতে, তবে পেমেন্ট নেওয়ার জন্য যেতেই হলো। সৌমেনের সাথে বেশ ভালোই সম্পর্ক। সমীর হেসে এগিয়ে গিয়ে সৌমেনকে জড়িয়ে ধরল। সৌমেন বলল, সব ঠিকঠাক হয়েছে তো? অলমোস্ট ডান। তাছাড়া মিস উর্মি তো চেক করেছেই। উর্মির দিকে তাকালো সৌমেন। উর্মি কাজ করছে, যাক ভালোই। তবে সমীরের একটু তাড়াহুড়ো, তাই সৌমেনও ধরে রাখলো না, পেমেন্ট বুঝিয়ে দিল। অফিস থেকে বের হওয়ার সময় সমীরের সাথে আর একবার দেখা হলো উর্মির। মেয়েটি তাকে দেখে মৃদু হাসল, গড় করে বলল, আপনার হাতের কাজে প্রশংসা করতেই হয়, যা সুন্দর হয়েছে। আমি তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, ভারী সুন্দর। এগুলো আমি করিনি, আমি ডিজাইন করেছি শুধু। সেটার কথাই বলছি, দারুণ হয়েছে। থ্যাঙ্কস। আপনাদের পছন্দেই আমার পেট চলে। হালকা হাসল উর্মি। সমীর বলল, আজ আসি, আবার দেখা হবে। উর্মিও সম্মতি জানায়। সমীর চলে যাওয়ার পরই সৌমেনের কল আসে। ঝটপট রিসিভ করে সে। হ্যালো স্যার, দ্রুত আসো উর্মি, মিটিং এখনই শুরু হবে। আমি এখনই আসছি। মিটিং রুমের অবস্থা দেখে হা হয়ে গেল উর্মির মুখ। 2 ঠোঁটের মাঝখানে তৈরি হলো মৃদু ফাঁক। এত সব মডেল দাঁড়িয়ে আছে যে সে বুঝতে পারছে না কিছুই। মাইশা এসে একটা খাতা কলম ধরিয়ে দিল। এই নাম অনুযায়ী মডেল ডাকা হবে। সৌমিন যেন একটু পরপরই দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এতক্ষণ পর একটা পজিশন পেল। অবশেষে অনলাইন মিটিং শুরু হলো। উর্মি একে একে মডেল ডেকে যাচ্ছে। আধা ঘন্টার মাঝেই মিটিং শেষ। ক্লায়েন্টের হাব ভাব দেখে যা মনে হলো তারা বেশ খুশি। সৌমেনকে অনেকটাই রিফ্রেশ দেখাচ্ছে, তবে উর্মি আবার ব্যস্ত। সে কালকের জন্য শিডিউল তৈরি করছে। মাইশার চোখটা তখন উজ্জ্বল। সে শতভাগ নিশ্চিত হয়ে বলল, দেখে নেবেন স্যার, আজকের সেশনটা সফল হবেই। ওনাদের চোখ মুখ দেখেই বুঝে ফেলেছি আমি। এত নিশ্চিত হয়েও না। লাস্ট সেশনের কথা মনে আছে তো? মাইশার মুখটা মলিন হলো। গতবারের সেশনটা খুব ভালো ছিল,
তবুও বিফল হয়েছে। সৌমেনের মতে অন্য কোম্পানি থেকে কারসাজি করা হয়েছে। উর্মিকে পাঠাও, আমি শিডিউল চেক করব। ওকে স্যার। মিনিটের মাঝেই উর্মি উপস্থিত। সৌমেন ক্লান্ত দেহটা এলিয়ে বসল। চোখের ইশারা বসতে বলল উর্মিকে। উর্মিকে চিন্তিত দেখাচ্ছে। মাথাটা উঁচু করে সৌমেন বলল, তোমার কাজ ভালোই ছিল, তবে সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে আগ্রহ। আমি খুবই খুশি তোমার উপর। ধন্যবাদ স্যার। ডিনার করতে পারোনি নিশ্চয়ই? না, মানে বসেছিলাম মাত্র, তখনই কল আসলো আর ঝটপট তৈরি হয়ে এসে গেছি। বুঝেছি। এখন ফ্রি টাইম আছে, ডিনার করে যাবে? না না, সমস্যা নেই, আমি বাসায় গিয়েই করব। ইটস অর্ডার। নুয়ে গেল উর্মি। সকলের জন্য এই ডিনার আনা হয়েছে। অল্প করে খাচ্ছে উর্মি, অথচ ওরই অপর প্রান্তে বসে গপ গপ করে খেয়ে চলেছে সৌমেন। এতটাই ক্ষুধার্ত। বয়সের কিংবা অন্য কোনো কাজের একটা রেখা নেই মুখে। এই 30 বছর বয়সেও কতটা সতেজ। উর্মি বাড়ি ফিরল রাত 11টায়। ছোট ভাবি তুলি চোখ দিয়ে যেন গিলে খাবে। এদিক থেকে অবশ্য বড় ভাবির কোনো ভ্রুক্ষেপ নেই। সে খাবার এনে রাখলো টেবিলে। যদিও পেট ভরা তবুও অল্প খেলো। এর কারণও রয়েছে। একবার ভার্সিটিতে বান্ধবীর জন্মদিনে লাঞ্চ ট্রিট দিয়েছিল। সেই কথা যখন বাড়িতে এসে বলল, তখন দুই ভাবি মিলে বিষয়টা নিয়ে একেবারে মুখের ফেনা তুলে ফেলেছিল। কারণ সেদিন বাসায় রান্না হয়েছিল আলু আর ডিমের তরকারি, আর উর্মি খেয়ে এসেছে মুরগির লেগ পিস। তুলে এসে বসল পাশে। বোধহয় কিছু বলতে চায়, তবে মানুষ যখন চাকরিজীবী হয়, রোজগার করে, তখন কূটনৈতিক মানুষগুলো বুঝে কথা বলে। এই দিকটা দুদিন ধরেই দেখছে উর্মি। তুলি বলল, তা এত দেরি করলে কেন? ফরেন কান্ট্রির সাথে মিটিং ছিল, তাই লেট হলো। ও ভালোই তো। বেতন কত তোমার? 18,000। ইচ্ছাকৃতভাবে 4,000 টাকা কম বলল উর্মি। সে জানে নিজের হাত খরচের টাকাটা নিয়ে ও এক সময় কথা উঠবে। তুলি বেশ অবাক হয়ে বলল, 18,000? ভালো তো। আজকাল চাকরির যা দাম বাবা, তোমার তো কপাল খুলে গেল। কিছু বলল না উর্মি। তুলি নিজ থেকে আপন মনে আরও কিছুক্ষণ ধরে উর্মির ভাগ্যের প্রশংসা করল। তারপর নিজের দুঃখের কথা শুরু করলো। বুঝলে উর্মি, তোমার ভাইয়ের বেতন 25,000 টাকা। মাসে 10,000 টাকা করে সংসার খরচ দেয়। তারপর আমাদের ব্যক্তিগত খরচও আছে। মাস শেষে সেভিং হয় না 1 টাকাও। তুলির কথার মানে বুঝে উর্মি। সে নিজের টাকাতেই পড়াশোনা করেছে এতদিন। বাবা মারা যাওয়ার পর একটা টিউশনি বাড়িয়ে দিয়েছিল, যেটা থেকে 4,000 টাকা পেত, আর সেই টাকাটা সংসারে তুলে দিত। এখন তো আবার সাথে মেঘনা জুটেছে। তার খাওয়ার টাকার কথাই বলতে চাচ্ছে তুলি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এক ঢোক খেলো উর্মি। তুলি আবারও এক কথা জুড়েছে। উর্মি ভনিতা না করে ছোট করে শ্বাস ফেলে বলল, আপার জন্য আমি আরও 4,000 টাকা বাড়িয়ে দিব ভাবি। এ মাসটা না হয় যাক। ছি ছি, আমি তো সেসব বলিনি উর্মি। আমি শুধু বললাম তোমার ভাইয়ার কথা, বুঝোই তো। আমি বুঝতে পেরেছি ভাবি। অনেক রাত হয়েছে, ঘুমোও তুমি। হাই তুলে তুলি। তারপর বলে, হ্যাঁ আমি যাই, তবে তুমিও যাও। মলিন হাসলো উর্মি। তুলি চলে যেতেই তাচ্ছিল্য নিয়ে তাকালো। উর্মি দুধের বাচ্চা না, সে বোঝে সব। বিয়ের আগে ছোট ভাইয়া যে 30,000 টাকা বেতনে জব করত, আর বিয়ের পরপরই সেটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে জব নিল। তুলির বুদ্ধিতেই বলেছিল কোম্পানি নাকি এখন তাকে কাজে নিচ্ছে না, মন্দা যায় ব্যবসা, সেই কারণে জব ছাড়তে হয়েছে। অথচ উর্মি খোঁজ নিয়ে জানতে পেরেছে 40,000 টাকা বেতনের চাকরির জন্য আগের চাকরি ছেড়েছে ছোট ভাইয়া। কষ্ট লাগে ওর। টাকা পয়সা সেভিং করাটা কোনো দোষের না, তবে এইভাবে হিংসে করাও উচিত না। দীর্ঘ শ্বাস নামায় উর্মি। তার 22,000 টাকার বেতনে এখন সবার চোখ পড়েছে। রাতে ঘুমানোর সময় মেঘনা বলল, তোর দুলাভাইকে একটা কল করি। প্রয়োজন কি আপা? সে তো সাফ সাফ জানিয়ে দিয়েছে তোমার জায়গা নেই এই বাড়িতে। তবুও একবার চেষ্টা করে দেখি। আচ্ছা করো। শটান থেকে অন্যদিকে পাশ হয়ে শুয়ে রইল উর্মি। মেঘনা প্রবল উত্তেজনায় কল করে যাচ্ছে। গলা সোর কাঁপছে তার। রিং হচ্ছে, তবে ধরছে না। উর্মি এবার মেঘনার দিকে ঘুরল। মেঘনার চোখে জল। কাঁদিস না আপা, সব ঠিক হয়ে যাবে। সে তোকে মনে করে না। তাকে তুই কেন মনে করিস? আমার সন্তান কাকে বাবা বলবে বলতো? চিন্তা করিস না আপা। দুলাভাই যদি ঠিক না হয়, তবে তোকেই ওর বাবা মা হয়ে উঠতে হবে। আমি কি পারবো রে উর্মি? 100 বার পারবি। এখন ঘুমোতো। মেঘনাকে জড়িয়ে ঘুমায় উর্মি। মেয়েটার চোখে ঘুম নেই, তবু ভান ধরে আছে। সে চায় তার আপা একটু শান্তিতে থাকুক। এমনিতে ও বিয়ের পর থেকে শান্তিতে নেই, মানুষ তো। পরদিন ভোরবেলা উঠেই টিউশনিতে ছুটল উর্মি। এই মাসটা পড়াতেই হবে, না হলে খাবে কি? হাজার হোক মেঘনার পেছনে এখন টাকা খরচ করতেই হবে। বাচ্চাটা কেমন আছে সেটার জন্য চেক আপ করাতেও হবে। এসব চিন্তা নিয়ে ছুটছে সে। হেঁটেই যায়। কি দরকার রিক্সা চড়ে 100 টাকা নষ্ট করার? তার থেকে ভালো একটু আগে রওনা দিয়ে হেঁটে যাওয়া।
টাকাও বাঁচলো, স্বাস্থ্যও ঠিক রইল। পরপর 3টে টিউশনি, 2টো শেষ করে এবার 3 নাম্বারটা এলো। 9তলা এক বিল্ডিং, অথচ লিফট নেই। আশ্চর্য মানুষেরা। 4 তলাতে থাকে উর্মির স্টুডেন্ট, এবার 9ম শ্রেণীতে পড়ছে। সিঁড়ি বেয়ে উঠে গেমে চুপ। কলিং বেল চেপে দিয়ে ওড়নাতে ঘাম মুছল। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সালমা আপা, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন তো, আর ফ্যানের পাওয়ারটাও বাড়িয়ে দিন। আচ্ছা। ওড়নাটা একটু সরিয়ে বসলো উর্মি। পানি দিলে পানি পান করলো এক নিঃশ্বাসে। এতটাই বাজে অবস্থা। কিছুক্ষণ পর শশী এলো, চোখ দুটো লাল। এতক্ষণ ঘুমোয় মেয়েটা। বসো শশী, তোমানে বলেছি এত ঘুমাবা না। ঘুমাই না তো আপু, আজ ভাইয়াদের সাথে আড্ডা দিয়ে আমি কাহিল। ভাইয়াদের শব্দটা একটু কেমন লাগলো ওর। উর্মির জানা মতে শশীর একটাই ভাই, নাম শৌখিন। আপু, বলো, একটু ভোরকে উত্তর দিল উর্মি। সব চিন্তা ফেলে শশীর হোমওয়ার্ক দেখতে চায়। মেয়েটা একটু আমতা আমতা করছে। উর্মি বুঝে যায় এই মেয়ের ফাঁকিবাজি, তাই বাজ খাই কণ্ঠে বলে, কেন করনি? বললাম না ভাইয়াদের সাথে আড্ডা। মিথ্যে বলার জায়গা পাও না। শশী সত্যিই বলছে। পরিচিত কণ্ঠ। ঘাড় বাঁকিয়ে তাকায় উর্মি। চোখের সামনে সমীর হাসছে। একটু অবাক হলো উর্মি, তবে মুখে কিছুই বলল না। শশী লাল চোখে তাকালো। ওকে আশ্বস্ত করতে সমীর বলল, শশীর দোষ নেই, আমি কাল জোর করে আমাদের আড্ডাতে বসিয়েছি। ও তাহলে ঠিক আছে। দেখলি তো, তোর ম্যাডাম কিছুই বলল না, শুধুই টেনশন করছিলি। টেনশন হবে না, হয়েছে, এবার পড়েন আপনি। শশী খুশি মনে বই খুলল। উর্মিকে চিন্তিত দেখাচ্ছে। সম্ভবত শশীর সাথে সম্পর্কটা মিলানোর চেষ্টা করছে। ভেতর থেকে শৌখিনের ডাক এলো। আসছি বলে চলে গেল সমীর। মিনিট 10 পর শৌখিন আর সমীর এলো। উর্মি সালাম জানাতেই শৌখিন বলল, কেমন আছো উর্মি? জি ভাইয়া, ভালো আছি। এই অসময়ে কোথায় যাচ্ছেন? সামনেই মেয়ে দেখতে। মাঝে ফোড়ন কেটে বলে সমীর। গোল গোল করে তাকায় শৌখিন। উর্মি হা হয়ে রইল। শশী বলল, তাই তো বলি, ভাইয়ার জামা কাপড়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সেই ভাই আজ নায়ক কেন সাজছে? একদম রে, এর জন্যই তো কাল আমায় টেনে হিস্ট্রে নিয়ে আসলো। বুঝলাম এবার। শশীকে ধমক দিল শৌখিন। সমীর মিটমিটে হাসছে। উর্মি যেন কিছুই বুঝল না। ওরা চলে যেতেই বলল, তোমার ভাইয়ের সাথে কে ওইটা? সমীর ভাই। জানো তো, খুব ভালো কস্টিউম ডিজাইন করে, চোখ ধাঁধিয়ে যায়। ও, কেমন ভাই সে? ভাইয়ের কলেজ ফ্রেন্ড। আচ্ছা পড়ো, ম্যাথে কিন্তু খুব কাঁচা তুমি, সামনে এক্সাম ভুলে যেও না। বড় ভাইয়ের ছেলের নাম মন্তু, সবে ক্লাস 3তে পড়ে। একদমই শান্ত নয়, পুরো ঘর মাতিয়ে তোলে। তবে কিছুদিন ধরে বেশ চাপ যাচ্ছে পড়াশোনা নিয়ে, সেই জন্য বের হয়নি ঘর থেকে। আজ ফ্রি। উর্মি গোসল করে চুল মুছছিল, অমনি করেই চুলের মধ্যে টান। আহ করে কোকিয়ে ওঠে উর্মি, আর হাসে অন্তু। বাথরুমও শুরু হয়ে গেছে? ইস, কতদিন তোমায় জ্বালাতন করি না বলো তো ফুপি। হ্যাঁ, অনেক দিন হলো রে। এক্সাম কেমন হয়েছে রে? লেটার মার্ক থাকবে তো? একদম, সবগুলোতে প্লাস। যাক, টেনশন মুক্ত। কোথাও যাচ্ছ? হ্যাঁ রে বাবা, অফিস যেতে হবে না? তাহলে তোমার ভার্সিটি? অনার্স তো শেষ, টাইম ম্যানেজ করে মাস্টার্স করবো রে। তুই শোন, বড় ফুপিকে দেখে রাখবি। আপু কাজ করলে হেল্প করিস বাবা। ওকে, তুমি টেনশন নিও না, আমার সোনা ছেলে। অন্তর্গালে চুমু দিল উর্মি। মুহূর্তে লাল হয়ে গেল তার মুখ। এমন লজ্জা পাওয়ার রহস্য কি? ফুপি, একটা কথা বলবো? বল। কালকে না আমি একটা কাজ করেছি। মুখ ভর্তি রুটি নিয়ে প্রশ্ন করে উর্মি। কী কাজ? একটা মেয়েকে চুমু দিয়েছি। মেঘনা এদিকেই আসছিল। অন্তুর কথা শুনে হাসতে হাসতে হামাগুড়ি খাওয়ার মতো অবস্থা। উর্মি চটজলদি দরজার দিকে তাকালো। না, কেউ নেই। দরজা লাগিয়ে বলল, কী করেছিস বেয়াদব? আই লাইক হার। জানো কি সুন্দর ওর ঠোঁটটা? ইয়াকছি, কি অশ্লীল কথা। উর্মিকে নাক কুচকাতে দেখে মেঘনা বলল, তুই শর্ত, আমাকে কথা বলতে দে। পেকে গেছে এই ছেলে। হ্যাঁ রে অন্তু, তারপর কি হলো? বলছি, কাল আমার এক্সাম শেষ হলো। আমি রোজ ওই মেয়েটাকে দেখতাম, 2তে পড়ে, আমাদের হলেই সিট পড়েছে। উর্মি উদ্বিগ্ন গলায় বলল, ওই মেয়েকে দেখার চক্করে এক্সাম খারাপ দিসনি তো? কী রে বল। আরে ধুর, শোনো না। উর্মি দমে গেল। খাবার নামছে না গলা দিয়ে। এইটুকু ছেলে আমার নির্লজ্জ আর পাকা। শোনো বড় ফুপি, তো পরীক্ষা শেষ হলে আমি বললাম ওকে দাঁড়াতে। মেয়েটা দাঁড়ালো। আমি একটা চকলেট দিতেই ও নিল, আর তখনই ওর গালে টুপ করে চুমু দিয়ে দৌড়। মেঘনা হেসে কোটি কোটি। এদিকে চিন্তায় পড়ল উর্মি। এই ছেলে দেখি বাড়িতে নালিশ আনাবে। অফিস যাওয়ার আগে ভালো করে বোঝালো উর্মি, আর এসব কথা কাউকে না জানাতে নির্দেশ দিল, বিশেষ করে তুলির কানে যেন না যায়। অফিস শেষে ক্লান্ত লাগছে উর্মির। 1 কাপ চা হলে মন্দ হয় না। এখানে চা কোথায় পাওয়া যায় কে জানে। আশেপাশের মানুষগুলো কেমন স্থির, যেন কাজ করতে করতে যন্ত্র হয়ে গেছে।
চেনা জানার মাঝে শুধু মাইশা। তার কেবিনে নক করা কি ঠিক হবে? কিছু একটা ভেবে নক করল না আর। কাজের ফাঁকে সে নিজে চা নিতে বের হলো। নিচতলাতে ক্যান্টিন দেখেছিল, সেখান থেকে চা নিয়ে এলো। এবার একটু শান্তি লাগছে। ক্লান্ত লাগলেও ও কিছু করার নেই। কেউ তো বসে বসে 22,000 টাকা দিবে না। পরিশ্রমী উর্মি, তবে আজকাল এত টেনশনে মাথা ঠিক থাকে না। সমস্ত ফাইল রেডি করে সৌমেনের কেবিনে এলো। কিছুটা রেগে আছে সৌমেন। উর্মিকে দেখে রাগখানা প্রশমন করলো। হাত বাড়িয়ে ফাইল নিল। সন্ধ্যার পর কজন কাজ করবে সেট করেছো তো? হ্যাঁ স্যার। এখন মাইশা ম্যামের কাছে সাবমিট করব কি? না, দরকার নেই। তুমি গিয়ে দেখো কাজ কতটুকু হয়েছে। ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার। সৌমেন ফোন ঘাঁটতে ব্যস্ত। আরও চোখে দেখে নিয়ে কেবিন থেকে বের হলো। তখনই ধাক্কা লাগলো এক কলিগের সাথে। বয়সটা খুব বেশি নয়, 25-এর আশপাশ। সরি, আমি আসলে দেখিনি। ইটস ওকে, আপনি যেতে পারেন। থ্যাঙ্কস। সম্মান হিসেবে আগে যেতে বলল উর্মিকে। উর্মি চলে যেতে সৌমেনের কেবিনে প্রবেশ করলো। বিকেলের দিকে ঘুম এসে গিয়েছিল, রাতে ঘুম না হওয়ার ফল। একটু রেস্ট নিয়ে কল করলো মেঘনাকে। মেঘনা ঘুমিয়েছিল বিধায় বেশি সময় নিল না উর্মি। শুধু বলল ঠিকমতো খাবার খেতে। কথা শেষ করবে তখনই সৌমেনের কেবিন থেকে চেঁচামেচির আওয়াজ পেল। ভরাট কণ্ঠের আওয়াজে কেঁপে ওঠে উর্মি। ছুটে যায় কেবিনের সামনে। আচমকে বের হয় কল্লোল। চোখ মুখ গেঁথে গেছে কোটরে। দরজা খোলা থাকা সৌমেনকেও দেখতে পায় উর্মি। রাগে থরথর কাঁপছে ছেলেটা। মনে হলো অসুস্থ হয়ে যাচ্ছে সৌমেন। দ্রুত গতিতে কেবিনে ঢুকলো। সৌমেনের শ্বাসের গতি তীব্র। হাতের সাহায্যে ইশারা করলো। উর্মি চোখের পলকে ইনহেলার এনে দেয়। প্রায় 10 মিনিট সেভাবেই দাঁড়িয়ে থাকে উর্মি। সৌমেন এখন বেটার ফিল করছে। উর্মি তো ভয় পেয়ে গিয়েছিল। থ্যাঙ্কস উর্মি, আমার শ্বাসের রোগ রয়েছে। অধিক উত্তেজিত হলে এমন হয়। থ্যাঙ্কস এ লট। উর্মি সাবলীল কণ্ঠে বলল। আপনি তখন এমন রাগান্বিত হয়েছিলেন কেন? এমনি। নিজের কেবিনে যাও। ওকে স্যার। শোনো উর্মি। জি স্যার। আজকে শিডিউল চেঞ্জ। এখনই সবাইকে ছুটি দিয়ে দাও আর তুমিও চলে যাও। বাট স্যার, এতে তো কাল অনেক চাপ যাবে। যাবে না, 1 মাসের শিডিউলে একটু একটু করে পুষিয়ে নিব। দীর্ঘশ্বাস নামায় উর্মি। কে জানে কি হয়েছে। একবার মনে হলো ক্ষমা চাওয়া প্রয়োজন। স্যার, আই এম সরি। কেন? তখন আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে আমি ঠিক বুঝিনি। ইটস ওকে, এটা নর্মাল ইস্যু, নট এ স্পেশাল অর সিক্রেট। থ্যাঙ্কস স্যার। আমি তাহলে যাচ্ছি। মৃদু হাসল সৌমেন। মনটা স্থির করে কাজে মনোযোগ দিল। সব কিছুর আগে নিজের কোম্পানি। বাসে বসে বসে ফোন স্ক্রল করছে উর্মি। হঠাৎই একটা মেসেজ এলো। আননোন নাম্বার। কেন যেন মেসেজটা চেক করলো। হাই, আমি সমীর। আপনার সাথে কিছু কথা আছে, কল করা যাবে? ভদ্রতা দেখে অবাক হলো উর্মি। তবে ওর নাম্বার পেল কোথায়? নিজ থেকেই কল করলো। একবার রিং হতে কল রিসিভ হলো। হাই, বিরক্ত করলাম তাই না? না না, বিরক্ত করবেন কেন, বলুন, আমি শুনছি। প্রচণ্ড প্যারায় আছি, বুঝেছেন। সৌমেন ভাইয়ের নাম্বারটা বিজি বলছে। একটু আগে কল করলাম, এখন বলে বন্ধ। তো সেই জন্য আপনাকে করা। ও, আমি তো এসে গেছি। স্যার আগে ছুটি দিয়ে দিয়েছেন। ও শিট, এখন কি করা যায় বলুন তো? ইটস ইম্পর্ট্যান্ট। একটা কাজ করুন, আপনি মাইশা ম্যামকে কল করুন। তিনি হয়তো কিছু বলতে পারবেন। ওপাশ থেকে ঘন নিঃশ্বাসের শব্দ এলো। সমীর বলল, মাইশাকে কল করেছি আমি, সুইচ অফ বলছে। সেই জন্য আপনাকে কল করা। ও, তো বাসায় যান, রাখছি আমি, দেখি কি করা যায়। কল কেটে নিজের মাথায় নিজে চাটি মারে উর্মি। এতটা গাধা কেন সে? এইটুকু কমন সেন্স নেই? কাউকে না পেয়ে তো সমীর তাকে কল করেছে। না হলে দুদিনে দেখাতে সোজা তাকেই কেন কল করবে? সন্ধ্যার আগে বাড়ি ফিরতে দেখে চমকে গেলেন জ্যোৎস্না। মনে মনে কিছুটা ভয়ও পেলেন। দ্রুত বললেন, কী রে, এত দ্রুত ফিরলি যে? সব ঠিক আছে তো? হ্যাঁ ভাবি, সব ঠিকঠাক। কাজ শেষ, তাই স্যার সবাইকে আগে ছুটি দিয়েছেন। ও তাই বল। আমি ভাবলাম কি না কি। তা ভাত খাবি তো? না ভাবি, রাতে একেবারে খাবো। অন্ত কই গো? দেখ, ছাদে গিয়ে বসে আছে হয়তো। ছাদে কেন গেছে? কতবার করে বলেছি ছাদে যেন না যায়, কথা শোনে না। ব্যাগটা ধরো, আমি ওকে নিয়ে আসি। চিন্তা নিয়ে ছাদে ছুটল উর্মি। 4 তলা বিল্ডিংয়ের দোতলাটা ওদের, আর বাকি 3 তলা আরও 3 ফ্যামিলির। ছাদে যাওয়া নিয়ে একবার বেশ ঝগড়া হয়েছিল। সেই থেকে বাড়ির ছোটদের ছাদে আসা যাওয়া পুরোপুরি নিষেধ। আধো ঘন্টা ধরে দরজা বন্ধ করে কী যে করলো উর্মি, তা কেউই বুঝতো না। সর্বশেষ মুখ কালো করে বের হলো অন্তু। বেশ বকা খেয়েছে আজ। এমন অপকর্ম করলে বকা তো খেতেই হবে। ছাদে গিয়ে উর্মি দেখে পাশের বাসার এক বাচ্চার সাথে ইশারা করছে অন্তু। এত পেকে গেছে? যখন টেনে ঘরে নিয়ে এসে প্রশ্ন করা হয় তখন অন্ত জানায় এটাই সে মেয়ে যার গালে সেদিন চুমু দিয়েছিল। তারপর উর্মি বেশ কড়া করে বোঝায় এ বয়সে এমন করা ঠিক কতটা অপরাধ। তাছাড়া এতে ফ্যামিলিতে নালিশ আসবে, পুরো বদনাম হয়ে যাবে। অন্তু বোধহয় বুঝেছে বিষয়টা। ছোট মানুষ সে,
চারপাশে যা দেখে তাই করে বসে। তবু উর্মি নরম হলো না। আজ যদি শাসন না করা হয় তাহলে পরে ভুগতে হবে। যা চায় না উর্মি। সন্ধ্যায় উর্মি খেতে বসলো কাঁচকলার তরকারি। স্বাদটা ভালো, তবে কেন যেন পেটে জায়গা হলো না। আচমকাই বমি করে ভাসিয়ে দিল মেঝে। এই অহেতুক বমির কারণ অনুধাবন হলো না। মেঘনা চটজলদি সব পরিষ্কার করলো। বিছানায় এসে বসলো উর্মি। বোধহয় এত টেনশন শরীরে কুলোয় না। রাত দিন খেটে বাড়িতে এসেও সেই টেনশন নিতে হয়। একটা মানুষের পক্ষে যন্ত্র সৃষ্টি সম্ভব, তবে নিজে যন্ত্র হয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। নুন চিনি শরবত গুলিয়ে এনেছে মেঘনা। বাসায় স্যালাইনের একটা প্যাকেটও অবশিষ্ট নেই। শরবতটা খেয়ে নেয় উর্মি। ভীষণ বাজে লাগে এই সারটা। তবে সুস্থ না হলে কাল অফিস যেতে পারবে না। এতে করে সৌমিন স্যার রেগে যাবেন। জয়েনের পরপরই যদি এমন করে অসুস্থ হয় তাহলে কি চলবে নাকি? মাথার খুব নিকটে বসে মেঘনা আলগোছে মাথাটা কোলের উপর রাখে উর্মি। অন্তকে থামাতে হবে আপা, না হলে পরে পস্তাতে হবে। কেন? সে আবার কি করেছে? অন্ত যাকে চুমু দিয়েছে সে জানিস কে? কে? সুলেখা ফুপুর বড় ভাইয়ের নাতনি। ও যে কিছুদিন আগে সৌদি থেকে আসলো না, ফুটফুটে একটা মেয়ে, নামটা ভুলে গেছি। জানিস, আজ দেখলাম ছাদ থেকে ইশারায় কথা বলছে। আমার মাথা ঠিক নেই রে আপা, কিছু ভালো লাগে না। ধুর, এত টেনশন করার কি আছে? বাচ্চারা তো খেলাধুলো করবেই। বুঝতে পারছিস না? এতে অনেক কিছু হতে পারে। তাহলে বাসায় জানাবি কথাটা? এটা আরও সমস্যার। বড়ভাবে জানতে পারলে অন্তকে আরও লেলিয়ে দিবে। বড় লোকের মেয়ে, দেখতে সুন্দর, সব মিলিয়ে বড়ভাবে রাজকপাল। এমনটাই বলবে। পারলে এ বাচ্চা বয়সেই বিয়ে করিয়ে নেবে। আর ছোট ভাবি জানলে সুলেখা ফুপুর কান ভাঙাবে। তিনি কি কি করতে পারে সেটা তো ভালোই জানিস। তাহলে কি করা যায় বলতো? এতক্ষণ পর মেঘনার কণ্ঠেও তীব্র ভয়ের আভাস। রুচিশীল ফ্যামিলির মানুষ হলেও পয়সার দিক থেকে নগণ্য। বাবা রেখে যাওয়া এ বাড়ির একটা অংশ ব্যতীত আর কিছুই নেই। মোটামুটিভাবে চলছে সংসারটা। এখন যদি অহেতুক কেচ্ছা রটে যায় তাহলে চরম মূল্য চোকাতে হতে পারে। সেই সব ভেবে উর্মির চোখ দুটো অস্থির হয়ে এলো। তবে মেঘনার কথা মনে করে শান্ত হলো। বাচ্চা পেটে রেখে টেনশন করলে হিতে বিপরীত হতে পারে। প্রসঙ্গ বদল করে উর্মি ঘুমাতে এলো। সচরাচর বাস পাওয়া যায় না। আজ যেন উর্মির জন্য অপেক্ষা করছিল বাসটা। উর্মি সবার আগে অফিস পৌঁছালো। দারোয়ান সালাম দিতে উর্মি বলল, সৌমেন স্যার কি এসেছেন? স্যার তো কাল অফিস থেকে যানই নাই, এখানেই তো আছেন। ও, আর কেউ আছেন? না, আর কেউ ছিল না। ভাবনা নিয়ে এগোয় উর্মি। সৌমেন স্যার কাল বাড়ি ফিরেননি? তাহলে অফিসের সবাইকে কেন ছুটি দিলেন? হঠাৎ এত রেগিয়েছিলেন কেন? কি আছে এর আগে পিছে? ভাবতে ভাবতে লিফটের কাছে পৌঁছে গেল। একজন লোক বের হচ্ছে দেখে সাইড হয়ে দাঁড়ালো। লিফটে চড়ে নির্দিষ্ট ফ্লোরে প্রেস করে দিয়ে চুপ করে রইল। নিজের ডেস্কে এসে আবার সুমিন স্যারের কেবিনে এলো। সুমিন উবু হয়ে শুয়ে আছে টেবিলের উপর মাথা রেখে। অদ্ভুত লাগলো দেখতে। একবার ভাবলো ডাকবে, তারপর ভাবলো কোনো দরকার নেই। তবে হঠাৎ করে চোখ গেল পড়ে থাকা ইনহেলারের দিকে। সেটা তুলে দিয়ে যেই না ফিরবে তখনই চেঁচিয়ে উঠল উর্মি। সৌমিনের নাক দিয়ে রক্ত ঝরছে। কি করবে বুঝতে পারছে না। এ কি মুসিবত! সময় নষ্ট না করে দারোয়ানকে ডেকে নিয়ে আসি উর্মি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসার জোগাড়। অফিসে সে প্রথম পা দিয়েছে। এতে করে সৌমেন স্যারের এক বিন্দু পরিমাণ ক্ষতি হলেও এর জন্য উর্মিকে সবার প্রথম নাকাল হতে হবে। হসপিটালে নিয়ে এসে আরও চিন্তা পড়ে গেল। মেঘনাকে একটা কল করলো। হ্যাঁ রে উর্মি, এই টাইমে তো কল করিস না। তুই ঠিক আছিস তো? শরীর খারাপ লাগছে কি? আপা, আমি ঠিক আছি। তুই খেয়েছিস নাকি সেটা জানার জন্য কল করলাম। আর অন্তু কোথায় রে? অন্তকে দেখলাম টিভি দেখে। আর আমাকে খাইয়েই তো বের হলি। ভুলে গেলি নাকি? ও হ্যাঁ, একদমই ভুলে গেছি। আচ্ছা, কাজ করতে দিলে দেখে শুনে করবি। ভারী কিছু তুলবি না। ছোটোভাবে কথা শোনালেও না। ঠিক আছে, কিন্তু তোকে কেমন যেন অস্থির লাগছে। চাপে আছি তো তাই। রাখছি রে। ফলের জুস রেখে এসেছি, ফ্রিজ থেকে নিয়ে সরাসরি খাস না আবার। ঠান্ডা কমলে তারপর খাবি। ঠিক আছে ম্যাডাম। ফোন রেখে হাঁটুতে মুখ গুজে দেয় উর্মি। ভালো লাগে না। মাথাটা কেমন ঝিঝি পোকার মতো শব্দ করে। সৌমেন স্যারের বিষয়টা ওকে আরও বিচলিত করে তুলল। কি দরকার ছিল আগে বাড়িয়ে সৌমেন স্যারের কেবিনে যাওয়া? এক বোতল পানি কিনে এগিয়ে এলো সমীর। পথের ধারে বসে আছে উর্মি। কেমন যেন অগোছালো লাগছে। বোতলটা ব্যাগে রেখে উর্মির পাশাপাশি বসলো। অথচ উর্মি টেরও পেল না। মন দিয়ে কী এমন রাজকার্যের কথা ভাবছে মেয়েটা। সমীর নিঃশ্বাস চেপে রইল। আর তারপরই শুধালো, এখানে বসে আছেন যে? আমার জানা মতে এখন তো অফিস টাইম। উত্তর আসে না। হাতটা এগিয়ে নিয়ে আবার গুটিয়ে ফেলল। খ্যাক করে কাশল। এবার মনোযোগ এলো। ভীষণভাবে চিন্তিত দেখালো। উর্মি বোধহয় ঘোরের মাঝে আছে। আপনি ঠিক আছেন? পানি খাবেন? আমার কাছে পানি আছে। পানি বের করে দেয় সমীর। এক সেকেন্ড ব্যয় করলো না, ডক ডক করে পানি খেতে লাগলো। তারপর স্থির হয়ে বুঝতে পারে এতক্ষণ কি ঘটেছে। বৃথা হাসার চেষ্টা করে উর্মি। তবে সমীর এর ধারালো দৃষ্টি। কি হয়েছে উর্মি?
আপনার কি এমন অস্থির আর দুর্বল লাগে কেন? অফিসে যাননি? গিয়েছিলাম, আবার চলে এসেছি। ওহ, ঠিক আছে। তবে এখানে বসে বসে কী করছেন? কেমন যে আছেন সেটা যে মুখের ভঙ্গিমাতেই প্রকাশ। আসলে আমি ক্লান্ত, সেটা তো বুঝলাম। তবে ক্লান্তিটা শুধু কাজের প্রেশার থেকে নাকি আদার্স কোনো ইস্যু? একটু থামে সুমির, তারপর আবার বলে, আপনি কি বিরক্ত হচ্ছেন উর্মি? আমি কি পৌঁছে দিব আপনাকে? না না, এখন যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তবে এখানে কেন? স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্য এখানে আসা। সৌমেন ভাই অসুস্থ? ও শিট, আমি তো ভাবলাম ভাই হয়তো আদার্স কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বিজি। বাট সবটা খোলসা করে বলল উর্মি। এখন শান্তি লাগছে। পেটের কথা কাউকে না বলে থাকা যায় নাকি? সবটা শুনে ব্যথিত হয় সমীর। সে জানায় সৌমেনকে দেখতে যাবে। উর্মি নিজেও পিছু পিছু হাঁটে। কাজকে সর্বাঙ্গে লেপটে রাখে যিনি, সে নিশ্চয়ই জীবনে উন্নতি করে। আর তার বড় উদাহরণ হচ্ছে সৌমেন। এই যে দীর্ঘ 7 দিন যাবৎ বেড রেস্টের মধ্যে আছে, তবুও কাজের প্রতি সে কি খেয়াল। ঘরে বসে সব সামাল দেয়। পুরো 1 সপ্তাহে সব কাজের শিডিউল নিয়ে উপস্থিত হলো উর্মি। যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় এসে সৌমেনকে কল করলো। সৌমেন নির্দেশনা দেওয়ার পরেই গেট খোলা হয়। বিশাল বড় এক বাংলো। থাকা স্বাভাবিক, অমন বড় কোম্পানির মালিক যারা, তাদের বাড়ি নিশ্চয়ই ঘুপড়ি ঘর হবে না। বাড়ির একপাশে ফুলের টব দিয়ে বাগান করা, কোনো গাছই মাটিতে লাগানো নয়। এতে অবশ্য যখন তখন স্থান পরিবর্তন করে বাসার লুকটাই চেঞ্জ করে ফেলা যায়। এই ধার ওই ধার চোখ ঘুরিয়ে দেখে উর্মি। কেমন এক আড়ষ্টতা আর ভয় লক্ষ্য হয়। হেসে ফেলে সমীর। মেয়েটাকে ভীতু মনে হয়নি, তবে সব মানুষের মনেই যে ভয়ের বাস, এটা আজ প্রমাণিত। উর্মি কতদিন ধরে কাজ করছে সৌমেন ভাই? দিন 15 হলো। মেয়েটা খুব কর্মঠ। এমন একজন এমপ্লয়ি প্রয়োজন ছিল আমার। তাছাড়া মানুষ হিসেবে ও ভালো। যেমন সেদিন হাইওয়ে ক্রস করছিলাম, তখনই দেখলাম কিছু ফুটপাতের বাচ্চাদের সাথে খেলছে। যাওয়ার সময় আবার চকলেটও কিনে দিল। উর্মি না থাকলে হয়তো তুমি হসপিটালের বেডেও যেতে পারতে না। তা ঠিক, আমার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞ থাকব। মৃদু হাসল সমীর। সিসিটিভি ফুটেজ থেকে চোখ সরিয়ে নিয়ে তারপর চায়ের কাপে চুমুক দিয়ে পেন্সিল দিয়ে ডিজাইন করতে লাগলো। সৌমেন অসুস্থ থাকায় দেখতে এসেছিল, সাথে কিছু ডিজাইন দেখাবে বলে ও স্থির হয়েছে। উর্মি এসে গেছে, চক্ষু দুটো কপালে। এত প্যারা নিতে হয়েছে যা ধারণারও বাইরে। হাতের ছাপ দাও, বডি চেক করো, এটা সেটা কত প্রযুক্তি। বাংলাদেশ তবে ডিজিটাল হয়েই গেল। শুধুমাত্র উর্মির কপালখানে ক্ষণে ক্ষণে বিতাড়িত হয়। বুক চিরে নেমে আসা দীর্ঘশ্বাসটা সন্তর্পণে লুকিয়ে লম্বা করে সালাম দেয়। তারপর বলে, ভালো আছেন স্যার? বেডে শুয়ে বসে থেকে যতটা ভালো থাকা যায়। কি করার, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিক। বসো উর্মি। উর্মি একটু দূরের কাউচে বসল। ঘরের এক পাশে দোলনা রাখা, ভারী সুন্দর লাগে। উর্মি চেয়েই রইল। সৌমেন বলল, চাইলে বসতে পারো। এখন তুমি এমপ্লয়ি না গেস্ট। লজ্জা পেয়ে উর্মি বলে, না না, আমি এখানেই ঠিক আছি। এমনি দেখছিলাম বেশ শৌখিন আপনি। শখ ছাড়া কি মানুষ বাঁচে উর্মি? প্রতিটা মানুষেরই শখের জিনিস থাকে। এই যে এই বাড়িটা, এটা আমার দাদুর শখ ছিল। তবে মজার বিষয় হচ্ছে, তার শখের জিনিস তো পূরণ হয়েছে, কিন্তু তিনি তা উপভোগ করতে পারেননি। ইস! উর্মির কণ্ঠে ব্যথা। সমীর পাশ থেকে বলল, তবে সৌমেন ভাই, শখের জিনিস পেয়ে গেলে শতভাগ আনন্দটাও থাকে না, ঠিক যতটা কল্পনা করার ক্ষেত্রে অনুভব করা যায়। বরাবরই তুমি ঠিক বলো সমীর। হাসে সৌমেন। সমীর পেছন থেকে উঠে গিয়ে সামনে বসে। উর্মি একটু বেশি অবাক হয়। সে 5 মিনিট ধরে এই রুমে উপস্থিত, অথচ সমীরকে নজরেই পড়ল না। রোগা পাতলা লম্বা দেখতে এক ছেলে, সেই তাকে নজরে না পড়ার বিশেষত্ব নেই। হায়, ভাবুক হচ্ছেন কেন? আমি আসলে খেয়ালই করিনি, পেছনে ছিলাম যে, তাই দেখেননি। আচ্ছা দেখেন তো কেমন হলো ডিজাইনটা। উর্মি ডিজাইনটা দেখে। এত সুন্দর করে গ্রাউন্ডের ডিজাইন করেছে সমীর যে ওর চোখ জুড়িয়ে আসে। সৌমেনও দেখে বেশ প্রশংসা করে। নাস্তা দেওয়া হয় উর্মিকে, অথচ উর্মি লজ্জা পায়। সৌমেন বুঝে বিষয়টা। লজ্জা পাওয়ার বিষয় না এটা। খাবার না খেলে মানুষ বাঁচতে পারে না, তাই সবাইকেই খেতে হয়। লজ্জা পাচ্ছি না তো। দ্বিতীয়বারের মতো চায়ের কাপ তুলে নিয়ে ভ্রু বাঁকিয়ে তাকায় সমীর। উর্মি বাচ্চাদের মতো সাফাই গায়, সত্যি লজ্জা পাচ্ছি না আমি। ফিক করে হেসে দেয় সমীর। সমীর তখন ধীর পায়ে উঠে বেরিয়ে গেছে। কিছু ফাইলপত্র গুছিয়ে নিতে হবে। সমীরের হাসিতে এবার আরও বেশি লজ্জিত হয় উর্মি। হাতের তালুতে নখ ঘষে। কেমন যেন এক অনুভব হয়, আজকাল বড্ড লজ্জায় পড়তে হয় তাকে। পরিবারের সাথে যতটা ফ্রেন্ডলি কথা বলতে পারে, তার এক অংশ প্রযোজ্য হয় না অন্যদের ক্ষেত্রে। মেঘনা আর অন্তু কথা বলছিল। উর্মি ঘরে ঢুকতেই চুপ হয়ে যায় দুজনে। ক্লান্ত থাকাতে পাত্তাই দেয় না। শাওয়ার নিয়ে গায়ে এলিয়ে দেয়। সকাল 6টা থেকে 3টে বাচ্চাকে পড়ায়, তারপর আবার 1টা থেকে অফিস। রাতে এসে রান্না, হেল্প, সব মিলিয়ে পড়াশোনাটা চাঙ্গে।
এখন সময় 7:30। না খেয়ে পড়তে বসেছে। আজ অনেকটা পড়তে হবে। আলগোছে ঘর থেকে বেরিয়ে যায় মেঘনা। অন্তুকে নিয়ে বেলকনিতে বসে। অন্তুর চুপচাপ থাকাটা ভালো ঠেকে না। মেঘনার বুকের ভিতর ভয় নেমেছে। বাবা, সত্যি করে বল, কি হয়েছে? কিছু হয়নি বড় ফুপি, মিথ্যে বলে না। দেখ, পরে কিন্তু ঝামেলা হবে। পিঙ্কি রাগ করেছে। এটা আবার কে? পাশের বাড়ির মেয়ে। কি বলিস? আমি তো মাথামুন্ডু কিছুই বুঝি না। স্কুলে ব্রেক টাইমে আমি খেলতাম ওর সাথে। এখন খেলি না যে, তাই আমাকে ধাক্কা মেরেছে। সর্বনাশ, এ বাচ্চাকালে কি শুরু করেছিস তোরা? অন্ত সামান্য চেঁচিয়ে বলে, কারোর সাথে খেলাটা দোষের নাকি? তোমরা সবসময় এমন করো। কি রে, কি হলো তোদের? কার সাথে কি খেলা দোষের? জ্যোৎস্নাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে দুজন। মেঘনা পরিস্থিতি সামাল দিতে হেসে ওঠে। কি হবে ভাবি? তোমার ছেলে বলছে সে খেলবে। আমি বলছিলাম এ বয়সে কেউ খেলে নাকি? তাই বলল খেলাটা কোনো দোষের না। ও তাই বল। আর এখন কি খেলবি তুই? ঘরে যা, পড়তে বস। নির্বিঘ্নে অন্ত উঠে যা। জ্যোৎস্না ছেলের পানে তাকিয়ে বলে, বাবা, এত সুবুদ্ধি হলো কবে? মেঘনা, তুই ঘরে গিয়ে উর্মিকে ডেকে দে তো, কথা আছে একটু। আমি ভেজা কাপড়গুলো মেলে দিই। জি ভাবি। পড়াশোনার পাট চুকিয়ে আসি উর্মি। পড়তে বসলে যত ঝোর ঝামেলা। বড় ভাবিকে বসার ঘরে না পেয়ে রান্নাঘরে যায়, সেখানেই পেয়ে যায়। তুলি খাবার নিচ্ছিল। উর্মিকে দেখে সৌজন্য হাসে। স্বামীর সাথে একান্তে খাবে বলে স্থির করেছে। বিষয়টা খারাপ না, যদি এর পেছনে ভালো উদ্দেশ্য থাকে। তুলি চলে গেছে? হ্যাঁ ভাবি। আচ্ছা শোন না রে। উর্মি বলার পরও তুলি গিয়েছে কিনা সেটা দেখে নেয়। দেয়ালের যে কান আছে সেটা মনে প্রাণে বিশ্বাস করে সে। উর্মি বুঝতে পারে কঠিন কিছু শুনতে হবে। হলোও তাই। বড়ভাবে জানালো অন্তর জন্য রাখা প্রতি মাসে 2,000 টাকা সঞ্চয়ের কথা। উর্মি একটু সময় নিয়ে উত্তর করলো, 1 মাসে তো সম্ভব না ভাবি। আমি 2 মাসে 5,000 করে 10,000 টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, চিন্তামুক্ত করলি রে। বেশ ঝামেলায় ছিলাম। বড় ভাবি চলে যায়। উর্মি খোলা চোখে তাকিয়ে থাকে। আড়াল থেকে সবটাই শুনছে তুলি। রাগে ফুঁসতে থাকে। স্বামীর কাছে ইনিয়ে বিনিয়ে বলে, বউ সোহাগী স্বামী ক্ষিপ্ত হয়। তুলি যে মিথ্যে বলে না, এ নিয়ে তার আবার বিরল ধারণা। শশীকে পড়াচ্ছিল উর্মি। দিনকে দিন বিগড়ে যাচ্ছে মেয়েটা। পড়াশোনা করা যেন বিষ। পড়াশোনা থেকে মন সরে গেছে তোমার। এটা কিন্তু ঠিক না। পড়ি তো আপু, সেটা নমুনা দেখলাম। লাস্ট উইকলি টেস্টে ইংলিশে পেয়েছো 38 আর ম্যাথে 33। বুঝো এসব? 1 মার্কসের জন্য ফেল আসেনি। আমি তো সব দিয়েছি, কিন্তু তবু টেনে টুনে পাস। বাহ! হতাশ হয় উর্মি। শেষবেলায় এসে যদি শশীর অবস্থা এমন হয় তাহলে তো বড় সমস্যা। শশীকে এই মাসে ছেড়ে দিবে ভেবেছিল, তবে এখন মত বদলেছে। বাকি দুটো টিউশনি ছেড়ে দিয়ে শশীকেই পড়াবে। না হলে এই মেয়ে নাম ডোবাবে। পড়াশোনা শেষ করে চলেই যাচ্ছিল, তবে ডেকে পাঠান শশীর মা। একটা কার্ড দিয়ে বলেন সামনের মাসের 5 তারিখ শৌখিনের বিয়ে। উর্মি যেন আসে। মুখে আসবো বললেও মনটা টানছে না। বিয়েতে আসতে গেলেও একটা খরচা আছে, যা উর্মির পক্ষে ঝামেলার। তবে আসতে যে হবেই।